নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা নিবারণ বাড়ুজ্যে। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বাগবাজার অঞ্চলে নিবারণ বাড়ুজ্যে বহু নামা ব্যক্তি, অর্থাৎ বাগবাজারের অধিবাসীগণ নিবারণ বাড়ুজ্যেকে বহু নামে অভিহিত করিয়া থাকে। কেহ বলে নিদারুণ বাড়ুজ্যে, কেহ বলে নিরসন বাড়ুজ্যে, কেহ বলে একাদশী বাড়ুজ্যে, কেহ বলে নিশিপালন বাড়ুজ্যে, আবার কেহ বা বলে নাম করতে নেই বাড়ুজ্যে। কিন্তু তাহার প্রকৃত নাম নিবারণ বাড়ুজ্যে সহসা কেহ উচ্চারণ করে না, বিশেষত মধ্যাহ্ন আহারের পূর্বে। অ্যালুমিনিয়ামের কল্যাণে বর্তমানকালে হাঁড়ি ফাটিবার ভয় না থাকিলেও অ্যালুমিনিয়ামের হাঁড়ি উল্টাইবার পক্ষে তো বাধা নাই। সেই জন্য গৃহস্থ ঘরের মেয়েদের মধ্যে নিবারণের নাম আলুনি বাড়ুজ্যে বলিয়া চলিত। আলুনি নামের উৎপত্তির ইতিহাস প্রসঙ্গে কেহ বলে নিবারণ বেগুন পোড়ায় নুন না দিয়া খাইতেই ভালোবাসে, তাই তাহার নাম আলুনি বাড়ুজ্যে। কেহ বা বলে ব্যঞ্জন মাত্রেই লবণের প্রয়োগ নিবারণ অপব্যয় মনে করে বলিয়া সে আলুনি বাড়ুজ্যে আখ্যালাপ করিয়াছে। কিন্তু প্রতিবেশী গৃহে নিমন্ত্রণ খাইবার কালে লবণ সংযুক্ত ব্যঞ্জনে নিবারণের কিছু মাত্র অস্পৃহা দেখা যায় না। এমনকি কয়েক ক্ষেত্রে আলুনি বেগুন ভাজায় যথেষ্ট পরিমাণে লবণ মিশাইয়া খাইতেও তাহাকে দেখা গিয়াছে। অবশ্য পরের পয়সার লবণ মিষ্ট লাগে, সে একটা প্রবল যুক্তি বটে। কিন্তু সে যাহাই হোক, কৃপণতার সহিত আলুনি শব্দের যে একটা গোত্রগত আত্মীয়তা আছে, সে কথা অস্বীকার করিবার উপায় নাই। তাহা ছাড়া আলুনি শব্দটি পাক বিষয়ক শব্দ সংঘের অন্তর্গত বলিয়া স্ত্রীলোকগণ কর্তৃক এই শব্দের দ্বারা নামকরণ প্রাসঙ্গিক হইয়াছে। নিন্দুকেরা নিবারণকে যকের সহিত উপমিত করে। মাটির নিম্নে পোঁতা ধনরাশি আগলাইয়া যক যেমন দিনপাত করে, নিবারণও তেমনই করে। তবে তাহার মাটি হইতেছে ব্যাংকের মাটি, আর ব্যাংকের সে মাটি এমনই কঠিন পাথুরে মাটি যে তাহার পাষাণ বক্ষ ভেদ করিয়া সুদরূপী তৃণাঙ্কুরও যে নিবারণের জীবদ্দশায় কাহারও উপকারে নির্গত হইবে এমন ভরসা কেহই করে না। বন্ধুরা বলে, কত জমল হে নিবারণ, 2 লাখ না 4 লাখ? নিবারণ বলে, না না, অত নয়। তবে কি মাঝামাঝি? নিবারণ কিছু বলে না, চুপ করিয়া থাকে। বন্ধুরা বলে, তা ভবিষ্যতে এ টাকায় কি হবে বলো তো? নিবারণ বলে, আর যাই হোক না কেন, আমার শ্রাদ্ধ হবে না, সে কথা উইলে স্পষ্ট করে লিখে রেখে যাব। তোমার নিজের শ্রাদ্ধ না হোক, তোমার টাকার শ্রাদ্ধ হতে পারে তো? নিবারণ বলে, আমার টাকার অদৃষ্টে যদি শ্রাদ্ধই লেখা থাকে তাহলে তাই হবে, কিন্তু সে ভয়ে মরবার আগেই তো শ্রাদ্ধ করতে পারিনি। তা না করো, ভোগ করতে ইচ্ছা হয় না তোমার? ভোগ করি তো, খানিকটা ভোগ করি দেহে, বাকিটা মনে। দেহের চেয়ে মন উঁচু জিনিস, তা মানো কি না? দেহ অপেক্ষা মানুষের মন হীন বস্তু, এ কথা বলিতে বন্ধুদের বাধে, সুতরাং বলিতেই হয় মানি। উত্তরে নিবারণ বলে, তাই খানিকটা টাকা ব্যয় করে দেহকে দিই আরাম, আর বাকি টাকাটা জমিয়ে মনকে করি খুশি। উঁচু কথার আবরণে কৃপণতাকে ঢাকিবার প্রয়াস মনে করিয়া রাগত হইয়া বন্ধুরা বলে, মনকে খুশি করার বড় বড় কথা যখন এত উঁচু গলায় বলছো, তখন জিজ্ঞেস করি, একটু আধটু পরোপকার করলে মন কি তোমার একটু খুশি হয় না? এ কথা শুনিয়া নিবারণ প্রথমটা চুপ করিয়া থাকে। তাহার পর ধীরে ধীরে বলে, আগে আগে পরোপকারে মন কতখানি করে খুশি হয়েছে সেটা হয়তো যথাসময়ে খেয়াল করে দেখিনি।
ভবিষ্যতে দেখে তোমাদের বলবো। নিবারণের কথা শুনিয়া বন্ধুরা হাসিয়া উঠিয়া বলে, ভয় নেই নিবারণ, সে ভবিষ্যৎ আমাদের কপালে কোনোদিনও আসবে না। বিস্মিত হইয়া নিবারণ বলে, কেন বলো তো? তোমার আসবে না বলে? তার মানে? তার মানে ভবিষ্যতে তুমি কখনো টাকা দিয়ে পরোপকারও করবে না। কাজে কাজেই পরোপকার করলে তোমার মন কতটা খুশি হয় তা খেয়াল করবার সুযোগও পাবে না। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া নিবারণ বলে, এ কিন্তু তোমাদের গায়ের জোরের কথা। কিসের ওপর নির্ভর করে এত জোরের সঙ্গে এ কথা বলছো? বন্ধুরা বলে, অতীতের ওপর নির্ভর করে। অতীতে কোনোদিন একটি পয়সা দিয়েও কারো উপকার করেছো তুমি? নিবারণ উত্তর দেয়, অতীতে না করে থাকলে ভবিষ্যতে করতে পারিনে, এ কথার কোনো মানে হয় না। অতীতে তোমরা কোনোদিন মারা যাওনি বলে ভবিষ্যতেও কোনোদিন মারা যাবে না বলতে চাও নাকি? বন্ধুরা রাগিয়া বলে, বাজে রসিকতা দিয়ে আসল কথাটা ঢাকতে যেও না নিবারণ। তোমার কঠিন লোহার সিন্দুক আগে কোনোদিন কারো উপকারে তার ডোর খোলেনি, ভবিষ্যতেও কোনোদিন খুলবে না। এই হালফিল দিন কুড়িক আগে পরোপকার করবার একটা মস্ত সুযোগ তুমি পেয়েছিলে, কিন্তু সে সুযোগ তোমার দ্বারা অপমানিত হয়েছিল। চকিত কৌতূহলে নিবারণ বলে, কি করে বলো দেখি? কেন, বিশ্বেশ্বর লাহিড়ীর বাপের রাদ্য শ্রাদ্ধের ব্যাপারে? পিতৃদায়ে কাতর হয়ে এসে হাজারখানেক টাকার জন্যে বিশ্বেশ্বর বোধহয় তোমার পায়ে ধরতেও বাকি রাখেনি। দিলে না তো তাকে একটা পয়সা, অথচ উল্টে এমন সব বচন ঝাড়লে যে দু চোখ ভরা জল নিয়ে বেচারা বাড়ি ফিরে গেল। নিবারণ বললে, কি করি বলো ভাই? একসঙ্গে একেবারে দুটো শ্রাদ্ধ করবার কি দরকার ছিল তা তো বুঝিনে। টাকা 10 খরচ করে তিল কাঞ্চন করলেই যখন সমস্যা মিটে যেত। সবিষয়ে বন্ধুরা বলে, দুটো কীরকম? একটা তো। নিবারণ বলে, সুরেশ্বর লাহিড়ীর রাদ্য শ্রাদ্ধ হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো নিবারণ বাণুজ্যের টাকা শ্রাদ্ধ। তাহলে 2টো শ্রাদ্ধই হলো না? ক্ষণকাল ভ্রু কুঞ্চিত করিয়া চাহিয়া থাকিয়া একজন বন্ধু বলে, নিবারণ বাণুজ্যের টাকা নয় নিবারণ, অন্য কোনো বাণুজ্যের টাকা। তোমার এই ধরনের কীর্তিকলাপ আর বচন বাচনের জন্যে বাগবাজার অঞ্চলে কতগুলো নামে তুমি চালু আছো সেই খবর রাখো। রাখি বই কি ভাই, বলিয়া অস্ফুট মৃদু কণ্ঠে কিছু আবৃত্তি করিতে করিতে অঙ্গুলি রেখায় গণনা করিয়া নিবারণ বলে, নিবারণ নিয়ে আর কঞ্জুস বাদ দিয়ে 7টি। হো কি আর ভুল হবার উপায় আছে? একেবারে নামমালায় গাঁথা। সকৌতূহলে বন্ধুরা জিজ্ঞেস করে, নামমালা কি ব্যাপার বুঝলাম না তো? মৃদু হাসিয়া নিবারণ বলে, যে নামগুলোতে আমি চালু আছি বলছো সবগুলোই আমার পছন্দ বলে পতিতপাবনকে দিয়ে একটা শ্লোকে নামমালা তৈরি করিয়ে নিয়েছি। পতিতপাবন একটু সংস্কৃত জানো তো? জানি। কি নামমালা পতিতপাবন করেছে শুনি? সংস্কৃত শ্লোক পাঠের বিশেষ ঝোঁক লাগাইয়া নিবারণ আবৃত্তি করে, নিবারণ নিদারুণ রালুনি অনশনশ্চ, একাদশী নিশি পালন নাম করতে নেই কঞ্জুস। নামমালা শুনিয়া বন্ধুরা হাসিয়া ফাটিয়া পড়ে। একজন বলে, পতিতপাবন তোমার অত বড় বন্ধু হয়ে অবশেষে সেই এই নামমালা তৈরি করে তোমার গলায় ঝুলিয়ে দিলে? নিবারণ বলে, বন্ধু বলেই দিয়েছে। কজনের ভাগ্যে এরকম 7টা নাম জোটে বলো দেখি? আর একটা হলেই তো সূর্যের অষ্টনামের মতো শ্লোকটা পূর্ণ হয়ে যায়। বন্ধুরা বলে, যে রকম লাগিয়েছ তুমি, অষ্টম নাম জুড়তে খুব বিলম্ব হবে না তোমার। আচ্ছা, দিলে তো দিলে, পূর্ণচাকীকে 8 হাত কাপড় কেমন করে দিলে বলো দেখি? 8 হাতের ওপর আর 2 হাত উঠে 10 হাত হতে পারলে না?
সকলকে কাপড় দেখিয়ে দেখিয়ে পূর্ণ হাসে আর বলে, একেই বলে দৃষ্টিক্ষেপণ। নিবারণ বলে, কি করি বলো? পূর্ণকে 10 হাত কাপড় দিলে আমার 4খানা কাপড় 7.5 হাত করে করতে হয়। এই দেহে 7.5 হাত একটু খাটো হয় না কি? বন্ধুরা বলে, স্পষ্ট করে খুলে না বললে কথাটা ঠিক বুঝতে পারছি নে। নিবারণ বলে, 4খানা কাপড় করবার জন্যে একটা 20 গজ থান কিনেছিলাম। এমন সময় পূর্ণ এসে হাজির। দেখলাম সত্যিই তার কাপড়ের অভাব, অথচ খান 4 কাপড়ের কমে আমারও 2 বছর পোষায় না। কাজেই 20 গজে 5খানা কাপড় করে ফেললাম। তাহার পর নিজের পরিহিত বস্ত্রের প্রতি সকলে দৃষ্টি আকৃষ্ট করিয়া বলে, এই তো 8 হাতি কাপড় পরে রয়েছি, কি মন্দ হয়েছে বলো? বন্ধুরা হাসিয়া উঠিয়া বলে, কাশা হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার অষ্টম নামও ঠিক হয়ে গেছে। তোমার অষ্টম নাম রইল 8 হাতি মারুজ্জে। কেমন, পছন্দ হয়? মৃদু স্মিত মুখে নিবারণ বলে, হয়, খাসা নাম 8 হাতি মারুজ্জে, কিন্তু নামমালার মধ্যে পড়া চলবে তো? মনে মনে এক মুহূর্ত চিন্তা করিয়া দেখিয়া বলে, তা মন্দ চলবে না, হয়তো একটু ছন্দপাত হবে, তা হোক। 8 হাতিকে যোগ করে 8 হাতি করে নিলে অনেকটা মানিয়ে যাবে বলিয়া আবৃত্তি করিয়া দেখে, নিবারণ নিদারুণ রালুনি অনশনশ্চ, একাদশী নিশি পালন নাম করতে নেই 8 হাতি। বন্ধুরা হাসিয়া উঠিয়া বলে, চমৎকার হয়েছে, এবার সূর্যের অষ্টনাম পূর্ণ হলো। কাল সকালে প্রাতঃভ্রমণের সময় বন্ধুবর পতিতপাবনকে শুনিও। শোনাব বলিয়া নিবারণ মৃদু স্বরে গুঞ্জন করে, একাদশী নিশি পালন নাম করতে নেই 8 হাতি। বন্ধুরা বলে, সত্যিই তোমার নাম করতে নেই 8 হাতি। পতিতপাবন তো তোমার অত অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা, অমন হাত খোলা লোকের সঙ্গে সঙ্গে থেকেও একটু তোমার পরিবর্তন হলো না? যে বদ্ধমুষ্টি সেই বদ্ধমুষ্টি হয়েই রইলে। আমরা ভেবে আশ্চর্য হই, তোমাদের মতো এমন দুটি বিপরীত প্রকৃতির লোকের মধ্যে এত প্রণয় কি করে সম্ভব হয়? মৃদু হাসিয়া নিবারণ বলে, তাই হয়, বিপরীতে বিপরীতেই জমে ওঠে বেশি। স্ত্রী পুরুষের ক্ষেত্রেই দেখো না, আকৃতিতেই বলো আর প্রকৃতিতেই বলো, উভয়ে কত প্রভেদ, অথচ প্রণয়ের আর অন্ত নেই। আর পরিবর্তনের কথা যা বলছিলে, আর সঙ্গে সঙ্গে থাকলেই কি সবসময় পরিবর্তন হয়? আর সঙ্গে সঙ্গেই বা কেন? স্বামী স্ত্রী তো পাশে পাশে থাকে, কিন্তু তাই বলে স্ত্রীর মাথা থেকে স্বামী চুল বড় করে রেখে খোঁপা বাঁধতে আরম্ভ করে? অথবা স্বামীর মাথা দেখে স্ত্রী চুল ছেটে 10 আনা 6 আনা করে ফেললে এমন কখনো দেখেছ কি? তেমন দৃষ্টান্তের কথা মনে না পড়ায় মনে মনে রাগিয়া গিয়া বন্ধুরা চুপ করিয়া থাকে। ক্ষণকাল উত্তরের জন্য অপেক্ষা করিয়া নিবারণ বলে, পতিতপাবন খুব হাত খোলা লোক নাকি? রুদ্ধ ক্রোধ প্রকাশ করিবার সুযোগ পাইয়া বন্ধুরা ঝাঁকিয়া ওঠে, তা নয় তো কি, তুমি তো 1 পয়সা না দিয়ে হাঁকিয়ে দিলে, কিন্তু পতিতপাবন 800 টাকা দিলে বলেই তো বিশেষর বাপের শ্রাদ্ধে বিশোৎসর্গ করতে পারলে। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া নিবারণ বলে, আমার কাছে 1000 টাকা চেয়ে পতিতপাবনের কাছে বিশেষর 800 টাকা চাইলে যে? বন্ধুরা বলে, 1000 টাকাই চেয়েছিল, কিন্তু দিলে তো পতিতপাবন 800 টাকা। 1000-এ 800-এ কতই বা তফাৎ বলো? নিবারণ বলে, বেশি নয়, ঠিক যতটা 10 হাতে আর 8 হাতে তফাৎ, কিন্তু 1000 চেয়ে 800 পেয়ে বিশেষর তোমাদের কাছে হেসে হেসে বলেনি তো, একেই বলে দৃষ্টিক্ষেপণ? আর তোমরা সেই কারণে পতিতপাবনের নাম দাওনি তো 800 চৌধুরী? বন্ধুরা রাগিয়া বলে, আচ্ছা ছোট মন তো তোমার,
800 টাকায় আর 8 হাতি কাপড়ে তুলনা করো তুমি। বন্ধুদের মধ্যে একজন বলে, বলিহারি যাই তোমার নিবারণ, দিলে না তো 1 পয়সা, অথচ বিশ্বেশ্বরের বাপের শ্রাদ্ধে নেমন্তন্ন গিয়ে খেয়ে এলে চেটেপুটে। লোকে বলে সন্দেশ খেয়েছিলে গোটা 10, আর দই সিকিহাঁড়ি টাক। নিবারণ বললে, ঠিকই বলে লোকে, কি করি বলো ভাই, টাকা না দিয়ে তো দিলাম 1 নম্বর আঘাত, তার ওপর নেমন্তন্ন না গিয়ে দেবো 2রা নম্বর। তাই গেলামও নেমন্তন্ন, খেয়েও এলাম চেটেপুটে। তাছাড়া দইটার সন্দেশটা বিশেশ্বর যদি 1 নম্বরে সরেশ করে, তাহলে অপরাধ আমার কোথায় বলো। বন্ধুরা বলে, ছেলেরা ঠিক করেছিল হাত ধরে তোমাকে পংক্তি থেকে তুলে দেবে। পতিতপাবন সত্যিই তোমার প্রকৃত বন্ধু, সে উপস্থিত ছিল বলেই অপমানের হাত থেকে সেবার তুমি রক্ষে পেয়েছিলে। বন্ধুদের এ কথাটা কিন্তু একটুও অসত্য নহে। নিবারণের 5-7 জন তথাকথিত বন্ধু বান্ধবদের মধ্যে একমাত্র পতিতপাবনই যথার্থ বন্ধু পদবাচ্য হইবার যোগ্য। কথায় বার্তায় উল্লেখে আচরণে অবজ্ঞা অথবা অশ্রদ্ধা তো নহেই, বরং নিবারণের প্রতি তাহার একটু বিশেষ সহানুভূতি, এমনকি সুস্পষ্ট অনুরাগী দেখা যাইত। এবং নিবারণের সঞ্চয় প্রবৃত্তি ও কৃপণ স্বভাবের প্রসঙ্গ তুলিয়া কখনও তাহাকে অকরুণ বিদ্রূপ অথবা নিষ্ঠুর মন্তব্য করিতে শোনা যাইত না। যদিও অপর বন্ধুদের তুলনায় নিবারণের কৃপণতার পরিচয় পাইবার সুযোগ তাহার অনেক বেশি হইত। সকালের দিকে সকলেই পারতপক্ষে নিবারণকে সর্বতোভাবে এড়াইয়া চলে। সহজে কেহ তাহার নাম লয় না অথবা মুখদর্শন করে না। ইহার ব্যতিক্রম দেখা যায় শুধু পতিতপাবনের বেলায়। প্রতিদিন সকালে সে নিয়মিত আসিয়া নিবারণের বৈঠকখানায় জীর্ণ তক্তপোষের ওপর পাতা ততোধিক জীর্ণ শতরঞ্চির উপর বসে। তাহার পর যে বিস্কুট পয়সায় 2খানা করিয়া পাওয়া যায়, তাহারই 1খানার সহিত অদ্ভুত রকম কম চিনি ও দুগ্ধে প্রস্তুত 1 পেয়ালা অত্যাশ্চর্য ফিকা চা পান করিয়া নিবারণের সহিত প্রাতভ্রমণে বাহির হইয়া পড়ে। পাড়ার লোকে দেখিয়া বলে, যে রকমই হোক পতিতপাবন নিবারণকে পরিপাক করেছে। নীলাই বলো আর নিবারণই বলো, সকলের ধাতে সহ্য হয় না। পথে বাহির হইয়া নিবারণ বলে, চা জিনিসটা যে খুব উপকারী তাতে আর সন্দেহ নেই। সদ্য পিত নিঃসার গরম জলকে মনে মনে ধিক্কার দিয়া পতিতপাবন বলে, আর বেশ উত্তেজক। নিবারণ বলে, শুধু উত্তেজকই নয়, বলবর্ধক ও চমৎকার। এই যে 1খানা বিস্কুট দিয়ে 1 পেয়ালা করে চা খাওয়া গেল, ব্যাস একেবারে বেলা 12টা পর্যন্ত নিশ্চিন্তি, খিদের নামগন্ধ থাকবে না। খিদে না থাকার মানেই তো ভরা পেট, আর ভরা পেট যে বলবৃদ্ধির কারণ তা কে অস্বীকার করবে বলো। মৃদু কণ্ঠে পতিতপাবন বলে, অকাট্য। পথ চলিতে চলিতে হঠাৎ একদিন নিবারণ বলে, পথ দেখে চলো পতিতপাবন। এপাশ ওপাশ আগে পিছে লক্ষ্য করিয়া দেখিয়া পতিতপাবন বলে, কেন, ঠিকই তো চলছি। নিবারণ বলে, ঠিক চলছো না ভাই, আমার পিছনে পিছনে চলো, তাহলে ঠিক চলবে। দেখছো না সামনে পথের ধারে 20-25 হাত ঘাস গজিয়েছে, ঘাসের ওপর দিয়ে চললে তবু জুতো জোড়া কিছু না হোক 8 পয়সাটা ক্ষয়ের হাত থেকেও বাঁচবে। তা বটে, বলিয়া পতিতপাবন নিজের গতিপথ হইতে সরিয়া আসিয়া নিবারণের পদাঙ্ক অনুসরণ করিয়া চলে। নিবারণ বলে, জুতো যদি বাঁচাতে চাও পতিতপাবন, তাহলে কাঁচা পথ পেলে পাকা রাস্তা দিয়ে চলবে না, আর ঘাস পেলে কাঁচা পথ মারাবে না। পতিতপাবনের অন্তরের গভীর প্রদেশ হইতে কেহ যেন বলিয়া ওঠে, আর কিছু ধরে ঝুলে যাবার সুবিধা পেলে ঘাসের উপর দিয়ে চলবে না। কিন্তু অন্তরে সে কথা অন্তরেই চাপিয়া রাখিয়া সে বলে, ঠিক। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি
চিতপুর রোড দিয়া প্রাতঃভ্রমণ করিতে করিতে দুই বন্ধু নতুন বাজারের নিকট আসিয়া উপস্থিত হইল। ফুটপাথের উপর বসিয়া এক ব্যক্তি পয়সায় 3টা করিয়া কাগজি নেবু বিক্রয় করিতেছিল। সদ্য আহৃত উৎকৃষ্ট জাতের তাজা নেবুর গন্ধে সেখানকার বায়ুমণ্ডল সুরভিত হইয়াছে। পতিতপাবনের প্রতি দৃষ্টিপাত করিয়া মৃদু কণ্ঠে নিবারণ বলে, খাসা নেবু পতিতপাবন, পয়লা কোয়ালিটির, একেবারে টাটকা, বোঁটা এখনো শুকোয়নি, সাদা রয়েছে, সস্তাও যথেষ্ট। বলো কি, আজকালকার দিনে এত বড় বড় নেবু পয়সায় 3টে করে, একটা হলে একটা পরিবারের একবেলা চলে যায়। পতিতপাবন বলে, কিনবে নাকি কিছু? পরম নিশ্চিন্ততার হাসি মুখে ফুটাইয়া নিবারণ বলে, সে দুষ্কর্মটি করবার কোনো উপায়ই সঙ্গে রাখিনি ভায়া। টাকা পয়সা তো দূরের কথা, একমাত্র সেলাই ছাড়া পকেটে একখানা ছেঁড়া রুমাল পর্যন্ত খুঁজে পাবে না। পতিতপাবনের মনের গভীর প্রদেশ নিবাসী প্রাণী বলে, ছেঁড়া রুমাল খুঁজে না পাবার একমাত্র কারণ নতুন রুমাল কোনোদিন কেনাই হয়নি। প্রকাশ্যে বলে, আমার কাছে পয়সা আছে, কিনবে তো কেনো না। পতিতপাবনের কথা শুনিয়া নিমেষের মধ্যে নিবারণের মুখে উৎকট বিস্ময়ের চিহ্ন দেখা দেয়। ভ্রুকুঞ্চিত করিয়া এক মুহূর্ত পতিতপাবনের দিকে চাহিয়া থাকিয়া বলে, তোমার কাছে পয়সা আছে? তার মানে পয়সা নিয়ে বেরিয়েছ কেন বলো দেখি? পতিতপাবন বলে, কোনো দরকারে নয়, এমনি বাড়ি থেকে বেরোলে মানিব্যাগটা সঙ্গে নিয়েই বেরোই। নিবারণের দুই চোখে অসন্তোষের তিরস্কার প্রকাশ পায়। মাথা নাড়িয়া সে বলে, না না পতিতপাবন, এ অভ্যেস একেবারেই ভালো নয়। এ বদ অভ্যেস থেকে তোমাকে রেহাই পেতেই হবে। সঙ্গে মানিব্যাগ থাকলে কত রকম অনিষ্টের সম্ভাবনা থাকে তা একবার ভেবে দেখেছ কি? অন্তত গোটা দিনেক এখনই তোমাকে বলে দিতে পারি। প্রথমত, পিঠ পকেট যদি হয় তাহলে তো 16 আনাই গেল, মায়ের মানিব্যাগটা পর্যন্ত। দ্বিতীয় অনিষ্ট অপব্যয়, যা আমাদের হাতে হাতে এক্ষুনি হতে চলেছে। পয়সা যখন তোমার কাছে রয়েছে তখন 1 পয়সার নেবু কিনতেই হলো দেখছি। তার ওপর তুমিও যদি 1 পয়সার কেনো তাহলে এই 2টো পয়সা অনর্থক অপব্যয় ছাড়া আর কি বলবে? আমরা তো আর পেটের অসুখের ঠেলায় নেবু কিনতে বেরোইনি যে সস্তা আর তাজা নেবু পেয়ে খুশি হয়ে যাবে। তারপর তৃতীয় অনিষ্ট হচ্ছে ট্রাম। বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়েছ, ট্রাম দেখে উঠে পড়লে, ব্যাস একেবারে এক ধাক্কায় 3টে পয়সা গাঁট থেকে খসলো। কিন্তু গাঁট যদি মূলেই হাবাতো হয় তাহলে খসবে কি আর বলো? হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হবে তুমি। তারপর ধরো, কথার কথা বলছি, বাড়ি পৌঁছে তেমনই যদি ক্লান্তি বোধ করলে তাহলে 1 পয়সার বাতাসা কিনে গোটা 2 মুখে ফেলে চিবিয়ে 1 ঘটি কুজোর জল খাও, ব্যাস একেবারে ঠান্ডা। অথচ বেঁচে গেল 2 পয়সা আর বেশ কতকগুলো বাতাসা। কেমন, ঠিক বলছি কি না? নেবুর ডালার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া পতিতপাবন বলে, ঠিক বলছ। পতিতপাবনের নিকট কর্জ লইয়া নিবারণ 1 পয়সার নেবু কেনে। 2 পয়সায় 7টা নেবু পাইবার জন্য পতিতপাবন নেবুওয়ালার সহিত দরাদরি করিতেছে দেখিয়া নিবারণ মৃদু কণ্ঠে বলে, ভুল করছো পতিতপাবন। 1 পয়সায় 3টের জায়গায় 2 পয়সায় 7টা নেবু পেলে সস্তা হবে বলে যে তোমার ধারণা, সেটা নিতান্তই ভুল। অদরকারি জিনিসের সস্তা আঁকড়া নেই, তার সবই আঁকড়া। আঁকড়া তো আঁকড়াই, সস্তাও আঁকড়া। তুমি যে মনে করছো 2 পয়সায় 7টা নেবু পেলে 7ম নেবুটা হবে তোমার অতিরিক্ত লাভ, ওইখানেই আসল গলদ। 7ম নেবুটা লাভ তো নয়ই, বরং সর্বনাশের অর্থাৎ লোকসানের মূল। ওই 7ম নেবুর লোভেই তোমার 2য় পয়সাটা খসাচ্ছ। আর 2য় পয়সায় 4টে নেবুর ব্যাপারে 4টে নেবু হচ্ছে অদরকারি জিনিস, আর পয়সাটা দরকারি। পয়সা হচ্ছে অক্ষর বস্তু, তার ক্ষরণ নেই। 1 পয়সা মানে সবসময়ই 1 আনার 1/4,
1 টাকার 1/64 3টে নেবু কিন্তু সবসময় 1 টাকার 1/64 নয়। কেমন, ঠিক কি না? পতিতপাবন বলে, ঠিক। সুতরাং সুতরাং 1 পয়সারই কিনি বলিয়া পতিতপাবন আলোচনা সংক্ষেপ করে। নেবু কিনিয়া গৃহাভিমুখ হইয়া নিবারণ বলে, পয়সা জমানোর মূল মন্ত্র জানো পতিতপাবন? ঘাড় নাড়িয়া পতিতপাবন বলে, না, কি বলো তো? মাত্র 3টে কথার মন্ত্র শেষ, করব না খরচ। নিতান্ত যে বিষয়টা তোমার হাত মুচড়ে খরচ করিয়ে নেবে, তাছাড়া করব না খরচ পণ করে চেপে যদি বসতে পারো পতিতপাবন, তাহলে দেখবে পয়সা আনা হচ্ছে, আনা টাকা হচ্ছে, টাকার নোট হচ্ছে, আর নোট ব্যাংকে গিয়ে জমা হয়ে হয়ে ব্যাংকের অঙ্ক ফুলিয়ে তুলছে। তিল তাল হবার এমন চমৎকার দৃশ্য তোমাদের কোনো বায়োস্কোপে কখনো দেখেছ? পতিতপাবন বলে, মনে তো পড়ে না। কথা কহিতে কহিতে উভয়ে বিডন স্ট্রিটের মোড়ে আসিয়া পড়িয়াছিল। বিপরীত দিক হইতে একটা সোলার টিয়া পাখি হাতে করিয়া এক ব্যক্তি আসিতেছিল। তাহাকে দেখাইয়া নিবারণ বলে, ওই দেখো পতিতপাবন, সঙ্গে মানিব্যাগ থাকার কুফলের একটা দৃষ্টান্ত সামনের ওই লোকটি হাতে ঝুলিয়ে নিয়ে আসছে। ইচ্ছে যদি হয় ওকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি, কিন্তু আমি হলপ করে বলতে পারি পাখি কেনবার মতলব নিয়ে বাড়ি থেকেও বেরোয়নি। পথ চলতে চলতে দেখতে পেয়ে লোভে পড়ে কিনেছে। তবে এইটুকু রক্ষে আসল পাখি না কিনে সোলার পাখি কিনেছে বলে ছোলার খরচটা বেঁচে গিয়েছে। সেদিক থেকে ওর বিবেচনার খানিকটা তারিফ করা যেতে পারে। এই হচ্ছে বাগবাজারের বহু নামখ্যাত নিবারণ বাড়ুজ্যে, এবং ইহার সহিত প্রতিদিবস পতিতপাবন চৌধুরীকে একত্রে দেখা যায় বলিয়া পাড়ার লোকে বলে, নীলাই বলো আর নিবারণই বলো, সকলের ধাতে সব জিনিস ঠিক সহ্য হয় না। মাস 6 হইল বিশ্বেশ্বর লাহিড়ীর পিতার শ্রাদ্ধ হইয়া গিয়াছে, এবং তদুপলক্ষে নিবারণের বিরুদ্ধে পাড়ার লোকের মনে যে ক্রোধ ও বিদ্বেষ উদ্রিক্ত হইয়াছিল, এতদিনে তাহা অনেকটা হ্রাস পাইয়াছে। শ্রাবণ মাস, সকাল হইতে বৃষ্টি আরম্ভ হইয়া বৈকালের দিকে একটু ধরন করিয়াছে। নিবারণ বাড়ুজ্যে তাহার বৈঠকখানায় বসিয়া একটা বহু পুরাতন জীর্ণ শঙ্খ সংহিতার পাতা উল্টাইতেছিল। এমন সময় ছাতা বন্ধ করিয়া প্রবেশ করিল রাখালরাজ ভট্টাচার্য। রাখালের প্রতি দৃষ্টিপাত করিয়া অনুৎসুক কণ্ঠে নিবারণ বলিল, এসো রাখাল, বসো। শতচ্ছিদ্র শতরঞ্জির কয়েকটা ছিদ্র আবৃত করিয়া বসিয়া রাখাল বলিল, ভালো আছো নিবারণ? শঙ্খ সংহিতাখানা সুতা দিয়া বাঁধিতে বাঁধিতে নিবারণ বলিল, ভালোই তো থাকতে চাই ভাই, কিন্তু লোকে দেয় কই থাকতে। শুনিয়া রাখালের মুখ শুকাইল। ভয় হইল যে উদ্দেশ্য লইয়া সে নিবারণের গৃহে প্রবেশ করিয়াছে, তাহা ব্যক্ত হইবার পর যাহারা নিবারণকে ভালো থাকিতে দেয় না, সে নিজেও না সেই লোকশ্রেণীর অন্তর্গত বলিয়া বিবেচিত হয়। একটা শেলফের উপর শঙ্খ সংহিতা তুলিয়া রাখিয়া নিবারণ বলিল, তারপর একটু চা খাবে নাকি রাখাল? না, দরকার নেই। যে অনুরোধের বক্ষের উপর এতখানি ঔদাস্য বিরাজ করিতেছে, তাহাকে স্বীকার করিয়া লইতে যে পরিমাণ চক্ষু লজ্জাহীনতার প্রয়োজন, রাখালের বোধ করি তাহার কিছু অভাব ছিল, অথবা একটা অসামান্য বিষয় লইয়া এখনই যাহাকে একটু উত্ত্যক্ত করিতে হইবে, সামান্য বিষয় সম্পর্কে তাহার মনের স্থৈর্যকে অক্ষুব্ধ রাখাই সমীচীন মনে করিয়া সে বলিল, না না, চায়ের কোনো দরকার নেই। নিবারণ বলিল, তাহলে থাক, আর জিনিসটাও এমন কিছু ভালো নয় যে জোর করে খাওয়াতেই হবে। কিন্তু চা ছাড়াও এমন জিনিস দুষ্প্রাপ্য নহে যাহা জোর করিয়া খাওয়াইতে পারা যায়। অন্তত বাগবাজারেরই বিশেষ করিয়া তেমন একটা সরস বস্তুর খ্যাতি আছে, সে কথা অনুক্ত রহিয়া গেল। 2-4 মিনিট সাধারণ আলাপ আলোচনার পর রাখালরাজ আসল কথার অবতারণা করিল।
বলিল, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই নিবারণ। নিষ্কৌতূহলের অলস কণ্ঠে নিবারণ বলিল, কি বলো? রাখাল রাজের মুখে চোখে গভীর দুঃখের করুণ ছায়া দেখা দিল। বলিল, মেয়েটার বয়স 29 বছর পার হয়ে গেছে, অথচ কিছুতেই পাত্র জোটাতে পারছিলাম না ভাই। অবশেষে এক জায়গায় কথা স্থির করেছি। তুমি যদি নিবারণ 1000-2 টাকা কর্জ দাও, তাহলে এই মহা বিপদ থেকে উদ্ধার হই। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া নিবারণ বলিল, বিপদ তো তাহলে দেখছি আমার। তুমি কি তোমার নিজের বিপদ আমার কাঁধে চাপিয়ে দিতে এসেছো রাখাল রাজ? রাখাল বলিল, কি করি বলো ভাই, তোমার কাঁধ শক্ত কাঁধ, লক্ষ্মীর বরপুত্র তুমি। নিবারণ বলিল, লক্ষ্মীর বরপুত্র কিনা জানি নে, কিন্তু তর্কের খাতিরে তোমার কথা যদি মেনেই নি, তাহলে নিশ্চয়ই যেন বরপুত্র হয়েছি টাকা জমিয়ে জমিয়ে, প্রতিবেশীর মেয়ের বিয়েতে টাকা নষ্ট করে করে নয়। এখন থেকে যদি সেই কার্য আরম্ভ করি, তাহলে লক্ষ্মী আর বর না দিয়ে শাপ দিতে আরম্ভ করবেন। রাখাল বলিল, না, কখনো করবেন না। ভগবানের কৃপায় তোমার টাকা আছে, তুমি দেবে না কেন নিবারণ? নিবারণ বলিল, কি গেরো, থাকলেই দিতে হয় তা তোমাকে কে বললে? ভগবানের কৃপায় তোমারও তো গরদান আছে, তাই বলে কেউ চাইলেই তা দিয়ে দিতে হবে নাকি? বাজে কথা বলে এড়িয়ে গেলে চলবে না ভাই। বলিয়া রাখাল বহুক্ষণ ধরিয়া বিস্তর অনুনয় বিনয় অনুরোধ উপরোধ করিল, এমনকি ভিক্ষাস্বরূপ টাকাটা যাচনা করিতেও ছাড়িল না। কিন্তু ফল হইল না কিছু। অপ্রতিবাদে নিঃশব্দে সকল কথা শুনিয়া নিবারণ বলিল, টাকা দিতে আমার আপত্তি নেই রাখাল, তুমি যদি প্রমাণের দ্বারা আমাকে সন্তুষ্ট করতে পারো যে তোমার কন্যাদায়ের বিষয়ে কোনো দিক দিয়ে কোনো রকম দায়িত্ব আমার আছে। আচ্ছা, বলতে পারো তুমি তোমার বিয়েতে আমি ঘটকালি করেছিলাম? বলতে পারো তোমার কন্যার জন্মদান সম্পর্কে কোনো রকমে আমি তোমাকে উৎসাহিত করেছি? বাজিতপুরের ষষ্ঠীগিন্নির কবচ তোমাকে ধারণ করিয়েছি? খেলাতগঞ্জের বুড়ো ষষ্ঠীর চরণোদক এনে তোমার স্ত্রীকে খাইয়েছি? নিশ্চয়ই বলতে পারো না এসব কথা। তবে তবে যে পাপ আমি করিনি, 2000 টাকা খরচ করে আজ তার প্রায়শ্চিত্ত করতে হবে, এ কথার যুক্তি কোথায় বলো? যুক্তি না থাকতে পারে, কিন্তু দয়া থাকতে তো আপত্তি নেই নিবারণ। দয়া করে আমাকে এ টাকাটা দাও। যদি বলি ছেলের লেখাপড়ার সংস্থান আর মেয়ের বিয়ের খরচের ব্যবস্থা না থাকতে যে মানুষ ছেলে মেয়ে পয়দা করে সে দয়ার পাত্র নয়, তাহলে কি বলবে শুনি? এতক্ষণে রাখাল নিঃসংশয়ে বুঝিল যে নিবারণ এমন একটি পাষাণ, যাহাকে চূর্ণ করিতে পারিলেও এক ফোঁটাও তৈল নিষ্কাশন হইবে না। তাই এ পর্যন্ত মিথ্যা আশার প্রলোভনে যে ধৈর্য সে সযত্নে রক্ষা করিয়া আসিয়াছিল, সহসা তাহা পরিত্যাগ করিয়া রুষ্ট কণ্ঠে বলিল, তাহলে বলবো ওই বাজিতপুরের কবচ ধারণ করে আর বুড়ি ষষ্ঠী চরণোদক্ষেও তোমার ছেলে মেয়ে হয়নি বলে ছেলে মেয়ের মর্ম তুমি কিছুই বোঝো না। তুমি হচ্ছ একটি শুকনো মরুভূমি, বুঝলে? শান্তভাবে নিবারণ বলিল, বুঝলাম, কিন্তু জিজ্ঞাসা করি, আমাকে মরুভূমি জেনেই তুমি এখানে এসেছিলে, না এখানে এসে জানলে আমি মরুভূমি? যদি জেনে এসে থাকো তাহলে ভুল করেছিলে, আর যদি এসে জেনে থাকো তাহলে ভুলটা আর বেশি বাড়িয়ে চলে কোনো ফল নেই। তক্তপোষ সারিয়া উঠিয়া দাঁড়াইয়া রাখাল বলিল, বুঝেছি, যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা তোমাকে বলে যাই। টাকা তো অনেক জমিয়েছ নিবারণ, কিন্তু নিজেও ভোগ করলে না, পরের উপকারেও ছাড়লে না। পরলোকে যাবার সময় তোমার ওই নিষ্ফল টাকা করেই পিঠে বোঁচকা বেঁধে নিয়ে যেও। সুবিধে যদি হয়তো নিয়ে যাব, কিন্তু আপাতত পরলোক ছাড়া আর এক লোকে যাবার সুবিধে হয়েছে, সেখানে গেলে তো নিশ্চয়ই নিয়ে যাব। আণবিক বোমার কথা শুনেছ রাখাল?
কোনো উত্তর না দিয়া প্রজ্বলিত নেত্রে নিবারণের দিকে তাকাইয়া রাখাল অগ্নিবৃষ্টি করিতে লাগিল। মনে মনে বলিল, আণবিক বোমা তোমার মাথায় পড়ুক। নিবারণ বলিল, বৈজ্ঞানিকেরা বলছে আণবিক বোমার দাপটার কিছু বেশি করতে পারলে তার ঠেলায় চন্দ্রলোকে পৌঁছানো যাবে। চন্দ্রলোকে যদি একান্তই যাই তো টাকা কড়ি নিয়ে নিশ্চিন্ত হয়েই যাব, কারণ শোনা যায় এত ঠান্ডা সেখানে যে কোনো রকম প্রাণীরই অস্তিত্ব নেই। তবে ভয় হয়, দুটি প্রাণী হয়তো সেখানকার শীতেও কষ্টে শিষ্টে জীবন ধারণ করে আছে, এক কই মাছ আর দ্বিতীয় কন্যাদায়গ্রস্ত। উচ্ছন্নে যাও তুমি, বলিয়া রাখাল সবেগে প্রস্থানোদ্যত হইল। গভীর কণ্ঠে নিবারণ বলিল, শোনো রাখাল। কণ্ঠস্বরে আদেশের কাঠিন্য। রাখাল ফিরিয়া দাঁড়াইল। আমি উচ্ছন্ন যাই আর যেখানেই যাই, তুমি পতিত পাবনের বাড়ি যাও। পতিত পাবন যে পতিতের পাবন তা তো তোমরা সকলেই জানো। আর নিবারণ বাড়ুজ্যের বাড়ি টাকা ভিক্ষা করতে এসে তুমি যে পতিত হয়েছ তাতে আর সন্দেহ নেই। পতিত পাবনের বাড়ি যাও। জ্বলন্ত চোখে রাখাল বলিল, তাই যাব। সত্যিই পতিত পাবন পতিতের পাবন, তবে তার বাড়ি যাবার আগে গঙ্গায় গোটা তিনেক ডুব দিয়ে শুদ্ধ হয়ে যাব। হ্যাঁ, গঙ্গায় হাঙর এসেছে রাখাল, সাবধানে ডুব দিও। তবে ভয় নেই, কন্যা দায়গ্রস্তকে সহজে হাঙরে কাটবে না। জক কোথাকার, বলিয়া নিবারণের প্রতি আর এক ঝলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া ঝড়ের মতো রাখাল নিষ্ক্রান্ত হইল। যাইবার সময়ে এতই রাগিয়া গেল যে ছাতাটা লইয়া যাইতে পর্যন্ত ভুল করিল। পর মুহূর্তে ছাতার প্রতি দৃষ্টি পড়ায় তক্তপোষ হইতে লাফাইয়া পড়িয়া নিবারণ ছাতা হাতে লইয়া খালি পায়ে দ্রুত বেগে রাখালের প্রতি ধাবিত হইল। রাখাল, ছাতা ফেলে গেছ রাখাল, ছাতা ছাতা। শুনিতে পাইয়া ফিরিয়া দাঁড়াইয়া ছাতা দেখিয়া রাখাল আগাইয়া আসিল। ছাতা দিতে দিতে নিবারণ বলিল, মেয়ের বিয়ের দান সামগ্রী কেনবার সময়ে দেখবে ছাতাটা এমনই দামি জিনিস যে ভাঙা হলেও একাদশী বাড়ুজ্যেকে দান করা চলে না। ছাতাটা নিবারণের হাত হইতে প্রায় খামচাইয়া কাড়িয়া লইয়া রাখাল চলিয়া গেল। বৈঠকখানায় ফিরিয়া আসিয়া নিবারণ দেখিল স্ত্রী সুধাময়ী আসিয়া দাঁড়াইয়াছে। সুধাময়ীর বয়ক্রম ৩৫ বৎসর, কিন্তু অটুট স্বাস্থ্যের সুদৃঢ় প্রাকারে আবদ্ধ দুর্মদ যৌবন বয়সের ছাড়পত্র পাইয়াও দেহ হইতে ছাড়ান পায় নাই। ২০-৩৫ বৎসর বয়সের যুবকেরাও সুধাময়ীর প্রতি মাত্র একবার দৃষ্টিক্ষেপ করিয়াই নিরস্ত হয় না। সঞ্চয়ের দ্বারা নিবারণ যেমন তাহার ব্যাংক ব্যালেন্স বাড়াইয়া গিয়াছে, অনপচয়ের দ্বারা সুধাময়ী ঠিক সেই রূপে তাহার স্বাস্থ্য বাঁচাইয়া আসিয়াছে। আর সূতিকাগারের অপচয়ই যে স্ত্রীলোকের পক্ষে সর্বাপেক্ষা অনিষ্টকর অপচয়, এ কথা না বলিলেও চলে। নিবারণের দিকে দৃষ্টিপাত করিয়া সুধাময়ী বলিল, আচ্ছা, অকারণে এই সাবমণিগুলো কুড়িয়ে কি লাভ হয় বলো তো? জিজ্ঞাসু নেত্রে সুধাময়ীর দিকে চাহিয়া নিবারণ বলিল, সাবমণি আবার কে দিলে? কেন, এখনই রাখাল ভট্টাচার্য সেগুলো দিয়ে গেল না? মৃদু হাসিয়া নিবারণ বলিল, ও তাই বলছ? ওসব হেলে ঢোঁড়া সাপ, কেউটে গোকরো নয়, ওতে বিষ লাগে না। তোমার লাগে না, আমার লাগে। এক মুহূর্ত কি ভাবিয়া সুধাময়ী বলিল, ২০০০ টাকাই দেবে তো? তা দিতে হবে বই কি, আজকালকার দিনে মেয়ের বিয়েতে ২০০০ টাকা বা টাকা, ২০০০এই কি করে কুলোবে তাই ভাবছি। শেষকালে বাড়িটারি বাঁধা টাঁধা দিয়ে আবার জড়িয়ে না পড়ে। পতিত পাবনকে দিয়েই টাকাটা দেওয়াবে তো? নিশ্চয়ই, সোজাসুজি নিজে দিলে আর রক্ষে আছে? গোটা কলকাতা শহর একেবারে ভেঙে পড়বে। তারপর দেখতে দেখতে সমস্ত টাকা কড়ি লোপাট করে দিয়ে তোমার হাত ধরে পথে বেরোতে হবে। কিন্তু এক এক সময় মনে হয় সুধা, তাই বোধ হয় ভালো। লোকের দুঃখ কষ্ট দেখে শুনে আর ব্যাংকে টাকা রাখতে ইচ্ছে করে না।
তবে নিতান্তই নাকি কৃপণের স্বভাব, তাই 9 মাসে 6 মাসে চোখ কান বুজে কোনো রকমে এক আধটা কাজ করে ফেলি। হাসলে যে? সুধাময়ী বলিল, না এমনি। কিন্তু পতিত পাবনকে দিয়ে 2000 টাকা দিলে রাখাল ভট্টাচ তো 2000 টাকাই পাবে না। পতিত পাবন নিজের কমিশন কাটবে। সেবার বিশ্বেশ্বর লাহিড়ীর বাপের শ্রাদ্ধে যেমন 200 টাকা কেটেছিল। যৎপরনাস্তি সহজ সুরে নিবারণ বলিল, তা কাটবে বই কি, যে ঝক্কিটা ওকে সামলাতে হয় তাতে ওর কিছু না পোষালে চলবে কেন বলো? কি ঝক্কি সামলাতে হয় শুনি? চক্ষু বিস্ফারিত করিয়া নিবারণ বলিল, বিষম ঝক্কি। যে টাকাটা ওর হাত দিয়ে আমি দিই, সে টাকা দিয়ে ও তো সহজেই সুনাম উপার্জন করে, কিন্তু সেই সুনামের ঠেলায় দলে দলে যেসব নতুন প্রার্থী আসে, তাদের হাত থেকে রক্ষা পেতে ওকে কীরকম যে প্রাণান্ত হতে হয় তা শুধু ও নিজেই জানে। এক একটা ঠেলা আসে আর বেচারাকে গা ঢাকা দিয়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হয়। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় কমিশনের আশায় ও সেই সব প্রার্থীদের মধ্যে বেছে বেছে কাউকে তোমার কাছে পাঠায়। লাথিঝাঁটা খেয়ে কোনো প্রার্থী তোমাকে গাঁথতে পারলেই ব্যাস, ওর কমিশন লাভ। এক মুহূর্তে সুধাময়ীর কথাটা বিবেচনা করিয়া ভাবিয়া দেখিয়া তেমনই সহজ সুরে নিবারণ বলিল, অসম্ভব নয়। সব ব্যবসারই তো বিশেষ বিশেষ কৌশল আছে। এ যদি পতিত পাবনের তেমনই একটা কৌশল হয় তো ওকে দোষ দেওয়া যায় না। হাসছ যে? সুধাময়ী বলিল, না এমনি। যাই, তোমার চায়ের জল চড়িয়ে দিই গে। যাইতে যাইতে মনে মনে বলিল, দুনিয়ার চিড়িয়াখানায় কত বিচিত্র প্রাণীই না আছে, হাসছি সেই কথা ভেবে। পরদিন সকালে চা পান করিতে করিতে নিবারণ বলিল, কাল বিকেলে রাখাল ভট্টাচ এসেছিল পতিত পাবন। 1 পয়সায় 2খানা বিস্কুটের 1খানা রঙে একটু কামড় মারিয়া পতিত পাবন বলিল, জানি, সন্ধ্যের পর আমার কাছেও গেছিল। কি ঠিক করলে? টাকাটা দেবে নাকি? বলো কি, মেয়ের বয়স 29 বছর পেরিয়ে গেছে, না দিলে চলবে কেন? 2000ই চেয়েছে, যখন 2000 তখন 2000ই দিতে হবে। তাছাড়া 2000 আর এমনই কি বেশি টাকা বলো? গোটা চারে গয়না দিতে গেলেই তো 100 বেরিয়ে যাবে। পরিতৃপ্তি সহকারে এক চুমুক ফিকা চা পান করিয়া নিবারণ বলিল, কি বলেছ তুমি রাখালের আজকে? বলেছি ভেবে দেখব, আজ সন্ধ্যার পর আসতে বলেছি। তাহলে যাবার সময় টাকাটা নিয়ে যেও, ওদের হাতে আবার খুব বেশি সময় তো নেই। ঈষৎ বিস্মিত কণ্ঠে পতিত পাবন বলিল, 2000 টাকা বাড়িতেই আছে নাকি তোমার? মৃদু হাসিয়া নিবারণ বলিল, আর বলো কেন, ভট্টাচার্যের বরাত। পরশু বিকেলে একটা টাকা হাতে এসেছিল। কাল সমস্ত দিন বৃষ্টির জন্যে বেরোনোর উপায় ছিল না, নইলে ব্যাংকে জমা হয়েই যেত। আমারও বরাত বলতে হবে। কেন? ব্যাংক থেকে টাকাটা বার করে দিতে হলে প্রাণটা যতখানি করখর করত, এতে ঠিক ততটা করবে না। বাইরে থেকে এসে বাইরের মাল বাইরেই বেরিয়ে গেল। কিন্তু খবরদার পতিত পাবন, খবরদার ভাই, রাখালরা অথবা আর কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে যে টাকাটা তোমার নয় আমার। সে বিষয়ে নিশ্চিন্ত থেকো। রাখালরা যে ভারী চটে গিয়েছে না? বেজায়। পুলকিত হইয়া নিবারণ বলিল, কি বলে তবু? ঘাড় নাড়িয়া পতিত পাবন বলিল, না ভাই, সে কথা আমি বলতে পারবো না তোমাকে, এতই বিশ্রী সে কথা। মৃদু হাসিয়া নিবারণ বলিল, এত কাছে কাছে থেকেও চিনলে না আমাকে পতিত পাবন? আরে ওই গালিগালাজের লোভেই তো টাকা কড়ি দিই আমি, ওইটাই তো আমার লাভ। কিন্তু সে যাই হোক, দেখো ভাই, বিয়েতে নেমন্তন্নটা যেন আমার না ফসকায়। রাগ করে রাখালেরা যেন বাদ না দেয় আমাকে। মাথা নাড়া দিয়া পতিত পাবন বলিল, রামচন্দ্র,
তাই কখনো দিতে পারে? আমি থাকতে তোমার নেমন্তন্ন বাদ পড়বে? না, তাই বলছি। ভালো মন্দ যা হোক দুটো কিছু চিবিয়ে এসে খানিকটা তো শোধ তোলা চাই। চা পান শেষ হইয়া গিয়াছিল। নিবারণ বলিল, টাকাটা তাহলে এনে দিই। অত টাকা সঙ্গে নিয়ে আজ আর মর্নিং ওয়াক করে কাজ নেই। সোজা বাড়ি চলে গিয়ে সিন্ধুকে তুলে ফেলো। সম্মতিসূচক ঘাড় নাড়িয়া পতিতপাবন বলিল, বেশ। ভিতরের দিকে যাইতে যাইতে ফিরিয়া দাঁড়াইয়া নিবারণ বলিল, একটু কিন্তু অসুবিধে আছে পতিতপাবন। কি অসুবিধে? ২,০০০ টাকা দুখানা নোটে আছে। তাতে আর অসুবিধে কি? একখানা নোট তো তোমাকে ভাঙাতে হবে ভায়া। নিবারণের কথা শুনিয়া পতিতপাবনের মুখখানা নিমেষের জন্য লাল হইয়া উঠিল, কিন্তু পর মুহূর্তেই পুনরায় স্বাভাবিক বর্ণে ফিরাইয়া আনিয়া সে বলিল, না, অসুবিধে হবে না। টাকা লইয়া পতিতপাবন প্রস্থান করিলে সুধাময়ী বলিল, কমিশন কাটবার কথাটা তো বেশ ভালো করেই ওকে বলে দিলে। নিবারণ বলিল, না বলে দিলেও যে জিনিসটা ও নিশ্চয়ই কাটবে সেটা কাটতে বলে দিলে আর কিছু না হোক মনটা হালকা থাকে সুধা। আচ্ছা, টাকা তো দিলে রাখাল ভট্টাচার্যকে, লুকিয়ে দিলে তারও না হয় মানে বুঝলাম, কিন্তু কাল বিকেলে রাখালকে অনর্থক অত কঠিন কথা বললে কেন বলো দেখি? স্মিত মুখে নিবারণ বলিল, অনর্থক নয় সুধা, আমার অর্থের ওইটুকুই তো ফিরতি পাও না। রাখাল টাকা পাবে অথচ কঠিন কথা পাবে না, ফুল পাবে কাঁটা পাবে না। যাকে টাকা দিইনে তাকে তো কঠিন কথা বলিনে সুধা, তাকে তো বাপু বাছা বলে জোরহাত করে পিঠে হাত দিয়ে বার করে দিই। বিয়েতে নেমন্তন্ন যাবে? নিশ্চয়ই যাব। খাবে? নিশ্চয়ই খাবো। হাসছ যে? সুধাময়ী বলিল, না, এমনি। নিবারণের কিন্তু যেই কথা সেই কাজ। যথা দিবসে পরম উৎসাহ ভরে বিবাহ গৃহে সে উপস্থিত, কিন্তু একমাত্র পতিতপাবন ভিন্ন অভ্যর্থনা তাহাকে কেহ করিল না। সকলেরই মুখে চোখে নিঃশব্দ কিন্তু সুস্পষ্ট অবজ্ঞার ঔদাসীন্য। এমনকি রাখাল রাজের সহিত দেখা হইলে একটা সংক্ষিপ্ত নীরস এই যে অতিরিক্ত নিতান্ত সাধারণ এসবসও তাহার অদৃষ্টে জুটিল না। নিবারণকে একদিকে টানিয়া লইয়া গিয়া পতিতপাবন জনান্তিকে বলিল, আজ ভারী ডামাডোল নিবারণ। উৎসুক কণ্ঠে নিবারণ বলিল, কীরকম? বিষম উত্তেজনা আজ। ছেলের দল তোমার নামে ছড়া তৈরি করেছে। বড়দেরও মতলব ছিল কোনো উপায়ে তোমাকে কিছু অপমানিত করা। আমি বলেছি কোনো রকম তোমার অপমান হলে জলস্পর্শ করব না এ বাড়িতে, তাই থমথমিয়ে আছে। তবু আমি সাহস করি নে ভাই পংক্তিতে তোমাকে বসাতে। তাহলে? নিবারণের মুখে উৎকণ্ঠার ছায়া বিস্তার করিল। পতিতপাবন বলিল, সে ভয় নেই তোমার, আলাদা বসে তোমাকে খাইয়ে দিচ্ছি। তাই দাও, কিন্তু দেখো ভাই কোনো পদ যেন বাদ টাদ না পড়ে। পতিতপাবন বলিল, না, তা পড়বে না। পাশের দিকের একটা ছোট ঘরে পতিতপাবন নিবারণকে খাওয়াইতে বসাইল। খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে এমন সময়ে রাখালরাজ বোধ করি পতিতপাবনেরই পূর্ব নির্দেশক্রমে একবার তথায় আসিয়া দাঁড়াইল। তাহার পর পতিতপাবনের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, সব পড়ছে তো পতিতপাবন? উত্তর দিল নিবারণ। প্রসন্ন মুখে বলিল, হ্যাঁ হ্যাঁ, সব পড়ছে রাখাল। জিনিসপত্র চমৎকার হয়েছে ভাই। তার মধ্যে এই কড়াপাকের সন্দেশের আর তুলনা নেই। আশীর্বাদ করি তোমার মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ জীবন এই কড়াপাক সন্দেশেরই মতো সরস হোক। উত্তরে কিছু না বলিয়া রাখাল প্রস্থান করিল। আহারের পর আঁচাইয়া লইয়া নিবারণ বলিল, পতিতপাবন, পান? পান আনাইয়া দিয়া পতিতপাবন বলিল, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো।
নিবারণ যখন গৃহে প্রবেশ করিল তখন তাহার ঘড়িতে 9টা বাজিতেছে। সুধাময়ী বলিল, বিয়ে হয়ে গেল? নিবারণ বলিল, এখন বরই আসেনি, তা বিয়ে হবে কি? 2টো রাত্রে লগ্ন। খেয়ে এলে? এলুম বই কি, চমৎকার আয়োজন করেছে রাখাল। তার মধ্যে কড়া পাকের সন্দেশটা এমন সরেস করেছে যে ইচ্ছে হচ্ছিল গোটাচারেক তোমার জন্য পকেটে করে নিয়ে আসি, কিন্তু কিছু দূরে বসে এক ছোকরা কড়া পাকের চেয়েও কড়া নজরে এমন পাহারা দিচ্ছিল যে সাহস করলাম না পকেটে পুরতে। সন্দেশ আনিবার কথাটা নিছক পরিহাস জানিয়া সুধাময়ী কোনো উত্তর না দিয়া শুধু একটু হাসিল। মনে মনে বলিল, পকেটে করে সন্দেশ আননি তার জন্য দুঃখ করিনে, জুতোয় করে ধুলাটুকু যা এনেছ তাই মাথায় দিয়ে খুশি হব। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।